আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শোনাম। 25শে সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16ই অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। স্বাগত জানালো ছাত্রদল। প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্র শিবিরের বিক্ষোভ। ভোট গ্রহণের 13 দিন পর ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলল ছাত্রদল। তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে একটি ইসলামী দলের সমর্থকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ বিএনপির। সংখ্যানুপাতিক পদ্ধতির নামে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও দ্রুত ভোট চায় এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে দলটি। এবং রাজধানীর 98 শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা। বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ। আইসিডিডিআরবির গবেষণা প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে থাকছে বিস্তারিত সংবাদ। 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16ই অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সন্ধ্যায় বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্র শিবির। তবে ভোট পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল। এদিকে পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত জানানোর পর বিক্ষোভ করে ছাত্র শিবির। তারা বলেন, সদিচ্ছা থাকলে 25 সেপ্টেম্বরই নির্বাচন করা সম্ভব। দুর্গাপূজার পরে ভোটের দাবি জানিয়ে ছাত্রদল সহ 4টি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থী কমিশনে আবেদন করে, যদিও এর বিরোধিতা করে ছাত্র শিবির। ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয় ভোট হবে 16 অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচনের অনুকূলে নয়। কারণ হিসাবে বলা হয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ করছে শিবির। অন্যদিকে ছাত্রদল নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবস্থান নিয়েছে ক্যাম্পাসে। দুটি বৃহৎ সংগঠনের মুখোমুখি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। 25 সেপ্টেম্বর ডেডলাইন পরিবর্তন করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আবারও তারিখ পিছিয়ে 16 অক্টোবর করলেন। শিক্ষার্থীদের সাথে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয়। এদিকে পোষ্যকোটা পুনর্বহাল ও হামলার বিচারের দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। তবে রাকসু নির্বাচন ও জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কালকের মধ্যে যদি ব্যবস্থা বিশ্ববিদ্যালয় গ্রহণ না করে, আমরা কালকে দিয়েছি শাটডাউন, যদি ব্যবস্থা গ্রহণ না করে পরের দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে আমরা শাটডাউন ঘোষণা করেছি। পোষ্যকোটা না রাখার পক্ষে ছাত্রদল, শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষক কর্মকর্তাদের একাংশ কোটার পক্ষে। সিন্ডিকেট কোটার বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডাকসুর ভোটে নানা অসঙ্গতি এবং অনিয়মের লিখিত অভিযোগের বিষয়ে প্রশাসনের সদুত্তর না পাওয়া পর্যন্ত ছাত্রদল এই নির্বাচনের বৈধতা দেবে না বলে জানিয়েছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট গ্রহণের 13 দিনের মাথায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের 12 দিন পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করল ছাত্রদল সমর্থিত
আবিদ হামিম মায়ের পরিষদ। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে। জানায় ব্যালট ছাপানো, সরবরাহ এবং গণনায় ত্রুটি সহ নানা অসঙ্গতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলেও তা গুরুত্ব দেয়নি প্রশাসন। আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়েও জবাব দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ চলবে জানিয়ে তিনি বলেন, পরাজয়ের পর আন্দোলন কর্মসূচির পুরনো সংস্কৃতি বাদ দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ছাত্রদল। সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে 2 জন ভিপি, 1 জন জিএস সহ বাদ পড়েছেন 19 জন। অন্যদিকে প্রাথমিক তালিকায় 16টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে 22 প্রার্থীর বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। এবার চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে লড়ছেন 411 জন। ভিপি পদে 23, জিএস পদে 21 এবং এজিএস পদে আছেন 22 প্রার্থী। এদিকে ছাত্র দল, শিবির সমর্থিত প্যানেল সহ 15টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 23 সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 24 সেপ্টেম্বর ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে একটি ইসলামী দলের সমর্থকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে আগামী নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জনসমর্থন দেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করে, তাদের সমর্থিত, তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। তার মানে কি, যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি সহ নানা দাবি তুলে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে। ভবিষ্যৎ নির্বাচনী পরিক্রমায় ফ্যাসিবাদের কোন অংশগ্রহণ থাকতে পারবে না। নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চলেন, জনমত যাচাই করেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে চেয়ারে দেন। বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
গণ অধিকার পরিষদ ও এনসিপি একসাথে নির্বাচন করলেও দলের নাম এনসিপি ও প্রতীক শাপলা থাকবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও স্বৈরাচার বিরোধী দলগুলোকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বৃহত্তর জোট করবে এনসিপি। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 6টি নতুন রাজনৈতিক দল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, যে কোনো মূল্যে এনসিপির প্রতীক শাপলা হতে হবে। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ জানি। এছাড়া আগামী নির্বাচনে বৃহৎ জোট করতে যাচ্ছে এনসিপি। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে, এবং এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি, ফলে তো অনেকগুলো দল, অনেকগুলা মত, অনেকগুলা ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি জামাতের অবহেলার কারণে পেছাতে পারে আগামী জাতীয় নির্বাচন। সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচন, এই 2টি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। এদিকে বিকেলে ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত নির্বাচনে অংশ নিবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর হাজারীবাগ ঢাকা 10 আসনের গণসমাবেশে এসব কথা বলেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পরেও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি, বরং দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে টানা 5 বার। তাই পুরনো বন্দোবস্তে আবার নির্বাচন হলে দেশের নতুন আরেক ফ্যাসিস্টের জন্ম হবে বলে জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, আর এ থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো পিয়ার পদ্ধতি। পিলখানায় যে হত্যা হলো, এই হত্যাটা পিলখানার সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে। শাপলা চত্বরে যে মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে তাদের লিস্ট এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের ভিতরে আসতে হবে। আপনারা যেহেতু জুলাই সনদের ভিত্তি আপনারা চান, তাইলে নির্বাচনের পরে কেন আগে যেতে সমস্যাটা কোথায়? এটা দিতে হবে, এটা আমাদের দাবি। সরকার পতনের এক দফা দাবি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মসূচি মেটিকিউলাস ষড়যন্ত্রের অংশ ছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে অভিযোগের জবাবে রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাক্ষী এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল ন্যায্য ও অধিকার আদায়ের আন্দোলন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষীর জেরায় তারা এসব কথা বলেন। পরে গণমাধ্যমে কথা বলেন রাষ্ট্রপক্ষের 48তম সাক্ষী জুনায়েদ এবং রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণের 20তম দিনে জুনায়েদের পর সাক্ষ্য দেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এই যে আন্দোলনটা তারা করেছিলেন, সে আন্দোলন ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন, এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত, ন্যায্য, বৈধ আন্দোলন। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দিবাগত রাত
1:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। এবার তার সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। আগামী 26শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ 30শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ অধিবেশনে এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন এবারই প্রথম। আগামী 2রা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিটি মণ্ডপে 8 জন করে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও নারায়ণগঞ্জ আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের এই ভাইয়েরা তাদের ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে, এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় 80,000 এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর নিকুঞ্জে ডিএসসি ভবনে বন্ড মার্কেট নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। সেমিনারে বিনিয়োগের সুযোগ তৈরির জন্য শুধু সরকারি সুকুক ও বন্ডের বাজারই নয়, বেসরকারি বন্ডের বাজারও গড়ে তোলার উপর জোর দেন নীতি নির্ধারকরা। থাকছে শারফুল আলমের রিপোর্ট। দেশের আর্থিক খাত পুরোটাই ব্যাংক নির্ভর। আর্থিক বাজারে অর্থায়নের উৎস হিসাবে বৈচিত্র্যের অভাব রয়েছে কয়েক দশক ধরেই। সেখানে বন্ড ও সুকুক আনতে পারে এর বৈচিত্র্য, কিন্তু এ নিয়ে বাজারে গ্রাহকদের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। এ পর্যন্ত মাত্র 6টি সুকুক বাজারে এসেছে, রয়েছে কর সুবিধার অভাবও। দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসাবে বন্ড মার্কেটের উন্নয়ন দরকার বলে মনে করছেন নীতি নির্ধারকরা। কিভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, সুকুক বন্ড বেসরকারি হওয়া উচিত, তাহলে নতুন বিনিয়োগ আসবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এখন, যেটা আমি সোশ্যাল সেক্টরে ফাইন্যান্স করতে পারছি না, এডুকেশন, হেলথ, টাকা কোথায়? ইনস্ট্রুমেন্ট, সুকুক অ্যান্ড আদার স্পেশাল, এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সই দিতে চান না। সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স, অ্যাট দ্য সেম টাইম দ্য অল্টারনেটিভ সোর্সেস, অন্য সোর্স থাকবে ফান্ডে। অর্থ উপদেষ্টা আরো বলেন, পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা হবে এমনটা ভাবা ভুল, তাই এটিকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে তা ভুল হতে পারে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানী ঢাকার ৯৮% শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা পাওয়া গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ। আইসিডিডিআরবির গবেষণায় এসবের প্রমাণ মিলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক মাহবুবুর রহমান জানান, নিয়ন্ত্রণহীন লেড অ্যাসিড ব্যাটারির মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে। শিশুদের সীসার হাত থেকে বাঁচাতে আধুনিক লিথিয়াম আয়রন ব্যাটারির ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা শহর এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। ঝুঁকিপূর্ণ এবং ভারসাম্যহীন এই বাহনের সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সংস্থার তথ্য মতে এর সংখ্যা এরই মধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। যদি ১ লাখ অটোরিকশা সড়কে চলে তবে এতে ব্যবহৃত হচ্ছে ৫ লাখ লিড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারির মাত্রাতিরিক্ত পুনর্ব্যবহারে সহজেই বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত লিড বা সীসা। খাবার কিংবা নিঃশ্বাসের মাধ্যমে সহজেই বিষাক্ত এই পদার্থ প্রবেশ করছে মানবদেহে। ঢাকার প্রতিটি এলাকা থেকে নমুনা সংগ্রহ করে জানা যায়, প্রতিটি শিশুর শরীরে সীসা বাসা বেঁধেছে। সম্প্রতি এক গবেষণায় ভয়াবহ এ চিত্র উঠে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। ৯৮% শিশুর রক্তে শিশুর মাত্রাতিরিক্ত সীসা আমরা পেয়েছি, যেটি হচ্ছে ৩৫ মাইক্রোগ্রাম পার লিটারের বেশি। শিশুর বুদ্ধিমত্তার ক্ষেত্রে এটি মারাত্মক প্রভাব ফেলে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে বলেও জানান তিনি। বহির্বিশ্বে আপনি দেখবেন যে তারা হচ্ছে যে ফেজ আউট করতেছে লেড অ্যাসিড ব্যাটারি থেকে নিউ টেকনোলজি, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি রিপ্লেসমেন্টের নতুন টেকনোলজি না নিয়ে আসতে পারি, আমরা এই দূষণ থেকে আমাদের শিশুদেরকেও রক্ষা করতে পারবো না, আমাদের এই জাতির ভবিষ্যৎকে আমরা নিজেরাই ধ্বংস করে দিব। লিড অ্যাসিড ব্যাটারির পুনর্ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে সীসা ছড়িয়ে পড়ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। পুরোপুরি যদি আমি বন্ধ করতে চাই তাহলে আমাদের যে লেড অ্যাসিড দিয়ে তৈরি করা যে ব্যাটারি, সেটাই আস্তে আস্তে বন্ধ করতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে কোনো অ্যাসিডও নাই, লেডও নাই, সীসাও নাই। তো এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এবং বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে, ইম্পোর্ট ডিউটি কমিয়ে, শুল্ক কমিয়ে, তাদের আইটি ভ্যাট কমিয়ে যেন এই ধরনের ব্যাটারি বাংলাদেশে বেশি আসে। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের সীসা বিষক্রিয়ায় বর্তমান সংকট মোকাবেলায় প্রয়োজন তাৎক্ষণিক ও সমন্বিত জাতীয় পদক্ষেপ। জাতীয় লেড অ্যাসিড ব্যাটারি নীতিমালা, সেই নীতিমালার মধ্যে বলা হয়েছে যে এইটাকে আস্তে আস্তে নিরুৎসাহিত করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ৪ দিনের সরকারি সফরে আজ ঢাকা ত্যাগ করেন তিনি। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে হতে যাওয়া এ সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানরা পারস্পরিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেলে নতুন বাজার রেলগেট এলাকার সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১ কর্মকর্তা ও ৪ জন ফায়ার ফাইটার দগ্ধ হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সৃজনশীল উদ্যোক্তা তৈরিতে নওগাঁয় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুপুরে নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পূবালী ব্যাংক নওগাঁ শাখা এর আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের পরিচালক সর্দার আল ইমরান ও পূবালী ব্যাংক বগুড়া অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ASM রায়হান শামীম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে 25 জন তরুণ উদ্যোক্তা অংশ নিচ্ছেন। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বাংলাদেশ সফর সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সফরে তিনি দেশের শীর্ষ ইনফ্লুয়েন্সারদের সঙ্গে এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেন। অনুষ্ঠানে হানিয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রপোজিশন নিয়ে কথা বলেন, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত এই আয়োজন ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরপুর। গতরাতে বাংলাদেশ ত্যাগ করেছেন হানিয়া আমির, তবে তার সফরের স্মৃতি ও প্রভাব এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। এবারে খেলার খবর। অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ 28 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে চেম্বার জজ আদালত। বিসিবির পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এ আদেশ দেন। এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেন হাইকোর্ট। কয়েকজন কাউন্সিলরের করা রিটের শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আগামী 6 অক্টোবর হবে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত 18 সেপ্টেম্বরের চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন, সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না। আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। বিশ্বকাপে অন্তত 2টি জয় পেতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভালো কিছু করার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নিগার সুলতানা জ্যোতিরা। দেশ ছাড়ার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, আশানুরূপ প্রস্তুতি না হলেও ভালো ফল প্রত্যাশা তাদের। পরাগারমানের রিপোর্ট। ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি নেই নারী ক্রিকেট দলের। রেগুলার বেসিস ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন, কারণ আমরা একটা সিরিজ খেলতেছি, তারপরে 3 থেকে 4 মাস পরে আর কোনো কিছু খেলতেছি না। আন্তর্জাতিক কোনো সিরিজ খেলা হয়নি। 2 দলে ভাগ হয়ে অনূর্ধ্ব 15 পুরুষ দলের সঙ্গে বিকেএসপিতে যে সিরিজ খেলেছে তার ফলাফলও ভালো হয়নি। মোট কথা, সীমিত প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশের নারীরা। তবু অন্তত 2টি ম্যাচে জয় চান কোচ সারোয়ার ইমরান। আমাদের সাথে 2টা ম্যাচ আছে, যেহেতু 50-50 চান্স আছে আমাদের, হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথে কাউকে আমরা বড় করে দেখছি না। আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো। তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরো 2-1টা টিমের, তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না। টানা অনুশীলন কিংবা প্রস্তুতি নিয়ে অধিনায়ক নিগার সুলতানার আক্ষেপ থাকলেও প্রতিটি ম্যাচে ভালো স্কোর করার চেষ্টা থাকবে বলে জানান তিনি। আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি, যেহেতু আমরা আইসিসি একটা টুর্নামেন্ট, ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাআল্লাহ পাবো। সো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দাঁড়া করাইতে পারি, সো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কম্পিট করতে পারবো। আগামী 30 সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। 2 অক্টোবর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিযোগিতার ফাইনাল হবে 2 নভেম্বর। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরপিকে পোস্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার। 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাষ্ট্র নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। স্বাগত জানালো ছাত্রদল, প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্র শিবিরের বিক্ষোভ। ভোট গ্রহণের 13 দিন পর ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলল ছাত্রদল। তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে একটি ইসলামী দলের সমর্থকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ। বিএনপির সংখ্যানুপাতিক পদ্ধতির নামে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও দ্রুত ভোট চায় এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে দলটি। এবার
এবং রাজধানীর ৯৮ শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা, বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ, আইসিডিডিআরবির গবেষণা প্রতিবেদন। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।